যারা জম্মু কাশ্মীর অকুপাইড এই অংশ থেকে ঢুকছে, পীর পাঞ্জাল রেঞ্জ সবচেয়ে খতরনাক। পাকিস্তানের যিনি সেনা প্রধান কোথায় তিনি, কোথায় রয়েছেন? ভারত রাষ্ট্রের জন্য ওখানে ইসলাম খাতরে মে হয়। পাকিস্তানও বুঝতে পারছে কখন আসবে কখন আসবে, ভোগে একেবারে নিমজ্জিত। রাত্রিবেলা যদি অ্যাটাক হয়, ওটা কাশ্মীর এই যে কাঁদলো, পর্যটকদের কে গুলি করা হয়েছে, কান্নায় ভেঙে পড়লো, মোমবাতি জ্বালালো, সেই কাশ্মীরের 2000 মানুষ ওজিডব্লিউতে যুক্ত। কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার নেপথ্যে জঙ্গিরা আছে সেটা সবাই জানে, কিন্তু এই জঙ্গিদেরকে কারা সাহায্য করেছিল? সেই ওজিডব্লিউ ওভারগ্রাউন্ড ওয়ার্কারের কাজ করেছিল যে 3 জন, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 3 জনের ছবি এখানে রয়েছে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছেন সাজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল। এই 3 জন কিন্তু কাশ্মীরের স্থানীয়, তারা হেল্প করেছিল জঙ্গিদেরকে। এবং এই 3 জনকে ধরার পর যে নাম পাওয়া গেছে যতজনের, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 2000 মানুষকে ইতিমধ্যেই সার্ভেলেন্সে রেখেছে এনআইএ, 2000, যারা এই ওজিডব্লিউর কাজ করে যাচ্ছেন। কিন্তু কিসের জন্য জঙ্গিদেরা মানে সাহায্য করা? কিসের জন্য? টাকা পয়সার জন্য? কিসের জন্য? কাশ্মীরে থেকেও যে কাশ্মীর পর্যটকদের জন্য মুখিয়ে থাকে, পর্যটকরা এলে ব্যবসা হয়, মুনাফা হয়, সেই কাশ্মীরবাসী ওভারগ্রাউন্ড ওয়ার্কারের কাজ করছেন জঙ্গিদের হেল্প করার জন্য। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েই আমরা চলে যাব সুজিতদার কাছে। সুজিতদা, ওজিডব্লিউ ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কাশ্মীরের স্থানীয়রাই হেল্প করছেন জঙ্গিদেরকে, এবং এই 3 জনকে ধরে পাওয়া গেছে 2000 মানুষের নাম, যারা কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড উইথ দ্য টেররিস্ট। ওভারগ্রাউন্ড যারা ওয়ার্কার, এই নামের সাথেই তো বোঝা যাচ্ছে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা বড় অংশই হচ্ছে শুরুর দিন থেকেই বলছি, যেটা আমাদের ধরো হোটেলের জন্যে যারা ধরো পর্যটক নিয়ে আসেন, এরকম দেখে না বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়, এরকম তুমি শ্রীনগর বিভিন্ন জায়গায় পাবে, ঘুরিয়ে দেখাবো, এই করবো। এটার মধ্যে ক্যাব চালক আছে, বিভিন্ন ধরনের যারা এই খচ্চরে পিঠে চাপিয়ে ঘুরিয়ে বেড়ায়, বিভিন্ন তাদেরও রয়েছে। এদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার এই কারণেই বলে, এরা উপরে কাজ করছে, এমনিতে খুব সিধে সাদা সরল, বেশ দেখলে ভালো লাগবে, তোমার কথা বলে। কিন্তু তুমি যদি কোনো প্রশ্ন করো, তুমি ধরো সাংবাদিক হিসেবে প্রশ্ন করো, ধরো তুমি যখন কাশ্মীরে যাবে, তুমি তো বলবে না কি কেমন আছেন, ভালো এসছে কিনা, এমনি সব ঠিকঠাক আছে তো? দেখবে কেউ কেউ উত্তর দিচ্ছে ঠিক তো হ্যাঁ লেকিন, এই লেকিন যেই বলবে না, তুমি আরেকটু এগিয়ে দাও, सभी ठीक है लेकिन इतना तनाव है ना, ওই ये के আর আদমি কো বলবে যে জিজ্ঞেস করবে কেন। তাতে তুমি যদি ওদের সাথে কথোপকথন করো, এবং তাহলে একদম পরিষ্কার বুঝে যাবে এরা স্বাধীন কাশ্মীর চায় নাকি পাকিস্তানের হয়ে দালালি খাটা কাশ্মীর চায়, নাকি হচ্ছে ভারত পাকিস্তান এই নিয়ে লড়াই করবে এবং হচ্ছে চায়না তার সীমানাটা বাড়িয়ে নেবে। অর্থাৎ যেভাবে হোক ভারত রাষ্ট্রের উপর একটা ক্ষতি হবে। আরেকটু তুমি বুদ্ধিজীবী লেভেলের কাউকে একটু জিজ্ঞাসা করো, ওভারগ্রাউন্ডে যারা থাকে, তাদের কেউ বলবে হ্যাঁ ভারত রাষ্ট্র এইগুলো করছে, আমাদের স্বাধীন কাশ্মীরি বা আমাদের যে কাশ্মীরি আতেই সত্তাকে তারা বারবার চ্যালেঞ্জ করেছে, বিভিন্ন উদাহরণ দেখিয়ে তারা বলবে পাকিস্তান, তাহলে কি আপনারা পাকিস্তানের সাথে মিলতে চান? না, তাও ঠিক নয়। তবে এই টেররিজমের কোনো ভিত্তি নেই, এর জন্য ভারত অনেকাংশে দায়ী, সরাসরিভাবে বলবে। এটা নতুন, এটা 80-র দশক থেকে শুরু হয়েছে। তার আগে পর্যন্ত দেখো, কাশ্মীরের রাজনীতিতে বা কাশ্মীরে ওভারগ্রাউন্ড ওয়ার্কার হলে যারা, একজন তো নেতা দরকার হয় যে দাঁড়িয়ে বলবে ভাই এসব করো না, পাকিস্তানিদের চেনো না, এরা কি কি করতে পারে, বরঞ্চ আমও যাবে ছালাও যাবে, পাকিস্তান তো কোনোভাবে পারভারিশ করার মতো জায়গায় নেই তোমাদের, কিন্তু ভারত রাষ্ট্রের সাথে তোমাদের সম্পর্কটা বৈরিমূলক হয়ে যাবে। এটা বলার মতো কি ছিল? কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাহ ছিল, শেখ আবদুল্লাহর কথায় কাশ্মীরের মানুষ চলতো, এবং শেখ আবদুল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবার। মহারাজা হরি সিং যখন এই পাকিস্তান যখন আর্মি সরাসরিভাবে কাশ্মীরে ঢুকে পড়েছিল 48 সালে, তখনকার ঘটনা। শেখ আবদুল্লাহর পরে তার ছেলে ফারুক আবদুল্লাহর সময় থেকে আস্তে আস্তে টেরোরিজম যখন বাড়তে শুরু করে 80-র দশক থেকে, তখন ওমর আবদুল্লাহ বয়সে ছোট,
এখন অমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী, কার্যত তার হাতে কিছু নেই, তার রাজনৈতিক সত্তা অনেক দিন আগে, এরা তো সকলেই গৃহবন্দী ছিল, বন্দী ছিল তো, বিজেপি করেছিল, তার কারণ খুলেআম তাদেরকে হচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদীরা বলছে ওঠো, ওরা উঠছে, বসো, বসছে, এই অবস্থা তৈরি হয়েছিল। এবং খুব সুন্দর পরিস্থিতি। ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের কাজকে একধারে টাকা কামানো, টাকার একটা অংশ বাড়িতে আর একটা অংশ ফান্ডেড চলে যাচ্ছে, এবং হচ্ছে তারা সাধারণ নাগরিকদের, ধরো সাধারণ নাগরিক যাচ্ছে কাশ্মীরে, মনে একটা আনন্দ, আবার দুরু দুরু বক্ষ, এটা বরাবরই হয়। তোমার ভাবে না 90, 2010, তারপর ফিরে এসে সব এক একজন কাশ্মীর স্পেশালিস্টরা, জানি তো, ওখানে গেলে তারা স্বাভাবিক খচ্চরের পিঠে ওঠার সময় কালমা পাতা হ্যাঁ, এবার কেউ বললে নেই ইয়ে নিয়ে, আচ্ছা ঠিক আছে হয়ে যায়, এই কানের মধ্যে এরকম দিতে থাকে, এটাকে কি বলে, এটাই তো ওদের কাজ। এবং হচ্ছে গতিবিধি। এবার তুমি যেটা বললে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা বড় রকমের কাজ কিন্তু থাকে, সেটা হচ্ছে আগেই এটা বলেছি আপনাদের কাছে যে ভিডিওতে, যে যারা জম্মু কাশ্মীর অকুপাইড এই অংশ থেকে ঢুকছে, পীর পাঞ্জাল রেঞ্জ সবচেয়ে খতরনাক ভয়ঙ্কর এই 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 জোনটা। প্রাকৃতিক বৈশিষ্ট্য কাশ্মীর অন্যান্য মতো সুন্দর, এবং যেহেতু ওখানে জনবসতি কম, জঙ্গল, পাহাড় এবং হচ্ছে রুক্ষতা, সে কারণে জনবসতি কম থাকার কারণে, জঙ্গলের ঘনত্ব বেশি থাকার কারণে সেখানে কী হয়, জঙ্গিদের লুকিয়ে থাকার সুবিধা থাকে। এবং তোমাকে আমি বলে রাখছি, এই যে ঘটনা ঘটছে না এখন, এনআইএ বা আর্মির যে অপারেশনস হচ্ছে, প্রত্যেকটা টিপ অফ কিন্তু চলে যাচ্ছে হচ্ছে পাকিস্তানের কাছে। এবং লস্কর এবং হচ্ছে লস্কর-ই তৈবা এবং তার সাথে জৈশ-ই মোহাম্মদ, এই দুটো অর্গানাইজেশনসে বহু লোক কিন্তু এখনও রয়েছে। এখন তাদের 3 জন তুমি দেখছো গ্রেপ্তার হয়েছে, 2000 জনের নাম বললে যাদের নাম পাওয়া গেছে তাদের থেকে। এরা বিভিন্ন রকম ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে কাজ করেছে, মূলত এই যে কে কোথায় কোন অঞ্চল দিয়ে মুভ করছে ভায়া মাধ্যমে পৌঁছে দেওয়া। অনেক ক্ষেত্রে স্যাটেলাইট ফোন ব্যবহার হয়, ইমেজেস ব্যবহার হয়, যে পজিশনিংগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য। কাজটা খুব কঠিন, তুমি ভেবো না সুজিত, আপনি রাইট কথা বলছেন। এই সাজিদ বা শাহজাদ বা দানিশ বা আথের ইকবাল, এরা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো, জঙ্গিদের সঙ্গে কোড ল্যাঙ্গুয়েজে বিজি, মানে এই মুহূর্তে অস্ত্র বিনিময় করা যাবে না। আবার কখনো কথা হতো ড্রপ, মানে অস্ত্র একটা স্থানে ড্রপ করা হলো, কারো বাড়িতে লুকিয়ে রাখা হলো বা জঙ্গলে কোথাও চাপা দিয়ে রাখা হলো। এই কাজটা কিন্তু শাহজাদ, দানিশ এবং আথের করলো, এবং এটা এনআইএ জানতে পারলো। এই 3 জন ইতিমধ্যেই এনআইএ হেফাজতে রয়েছে, আরাম ধোলাই দেওয়া হচ্ছে এদেরকে। সেখান থেকে 2000 জনের নাম এসেছে। মানে ভাবতে পারছেন তাহলে গোটা কাশ্মীর এই যে কাঁদলো, পর্যটকদের কে গুলি করা হয়েছে, কান্নায় ভেঙে পড়লো, মোমবাতি জ্বালালো, সেই কাশ্মীরের 2000 মানুষ ওজিডব্লিউতে যুক্ত। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। এটা পেছনে দেখো একটা বড় ঐতিহাসিক কারণ রয়েছে, সেই ঐতিহাসিক কারণগুলোর ব্যাখ্যা দিয়ে এখন, যেহেতু সেনাবাহিনী এখন একটা অপারেশনসে রয়েছে, ফলে ওই ঐতিহাসিক বা রাজনৈতিক কারণগুলোর ব্যাখ্যা দিয়ে এখন সেই মনোবল কে আমাদের কাজ হচ্ছে মনোবলকে পুষ্ট করা। প্রথম দিন থেকেই বলা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পিওকে যেটা একটা বড় অংশ নিয়ে রেখেছে, এবং কাশ্মীরকে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এমনভাবে প্রতিস্থাপন করেছে, এবং ভারতকে কাশ্মীর নিজের অংশ করতে বরাবরই সচেষ্ট হতে হয়েছে, বরাবরই তাকে লড়তে হয়েছে। এবং তার একটা ফায়দা নিয়েছে সেখানকার রাজনৈতিক শক্তি, বিভিন্ন রাজনৈতিক শক্তি। আমি তাদেরকে অসবন, তারা এখন চুপ মেরে রয়েছেন, চুপ করতে বাধ্য তারা, কারণ তাদের কথা জনগণ কিভাবে বিশ্বাস করবে। এবং এন্টায়ার একটা জনগণের একটা বড় অংশকে র্যাডিক্যালাইজ করা হয়েছে, এতটাই ভারত বিদ্বেষী করা হয়েছে, এতটাই হচ্ছে বিভিন্নভাবে জঙ্গি কার্যকলাপের মধ্যে উৎসাহিত করা হয়েছে। আর কথায় কথায় বলা হচ্ছে উন্নয়ন। কি উন্নয়নটা তুমি বলো তো? পাহাড়ে পাহাড়ে কি কলকাতা শহরের মতো রাস্তা হবে? ওখানে কি হচ্ছে যেখানে সেখানে তোমার যা কিছু করা যাবে? পুরো ওটা তো একটা ভূস্বর্গ অনেক বলা হয়। তাহলে সেখানে তার উন্নয়নটা যেভাবে হবে, সেই উন্নয়নটা কি কম হচ্ছে? ওখানকার জিডিপি কি খারাপ? ওখানকার নেতারাও হচ্ছে ভারতের যে কোনো নেতাদের থেকে সবচেয়ে বেশি ল্যাভিশ জীবনযাপন করে। ওখানকার যারা এমনি টাট্টু চালায় বা ক্যাব ড্রাইভার, তাদের জীবনযাপনের মান ভারতবর্ষের মুম্বাই, কলকাতা, দিল্লি তাদের থেকে কি কম? একদম কম না। তাহলে কিসে উন্নয়নের প্রশ্ন, চাকরি দেওয়ার প্রশ্ন হয়েছে তো ভারতীয় সে ক্রিকেট টিম বলো, ফুটবল টিম, বিভিন্ন জায়গায় হয়েছে। দেখো, সব মানুষ তো জঙ্গি সন্ত্রাসবাদের দ্বারা উৎসাহিত হয় না,
কিন্তু ওখানে ওটা চালু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যে কারণে যারা ধরো গণতান্ত্রিক মনোভাবা সম্পন্ন হবে, যারা পড়াশোনা করে ভারতের রাষ্ট্রে একটা ভালো চাকরি পেতে চায়, তাদের কাছে তো অসুবিধাজনক হয়ে যায়। সেই মানুষরা মোমবাতি নিয়ে বেরিয়েছিল, আর বাকিরা হচ্ছে মজা দেখছে এবং সুযোগের সন্ধানে একটা বড় অংশ রয়েছে। তুমি ভাবতে পারো, তুমি তো এটা বলছো সুপ্রিম কোর্টে 3 জন গেছে, পাহেলগাঁও ঘটনা নাকি এটা ঘটানো হয়েছে, তার জন্য বিচার বিভাগের কাছে গেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট হাঁকিয়ে দিয়েছে, বলে যাও এখান থেকে। দেশের সেনাবাহিনী এখন যেখানে হচ্ছে অপারেশন রয়েছে, তার মনোবল ভাঙানোর চেষ্টা হচ্ছে, হাঁকিয়ে দিয়েছে যাদেরকে। একদম এই ধরনের হচ্ছে, তারা গণতন্ত্র বিপন্ন এই দেশে। এইটা হচ্ছে এই যে পাকিস্তানের এই ন্যারেটিভটা, এবং যেটা চীনের এখানে একটা স্বার্থ রয়েছে। যতবার দেখা গেছে ভারত পাকিস্তান এই ধরনের সীমান্ত সংঘর্ষগুলোতে জড়িত, বা যখন সাংঘর্ষিক মানে জায়গাটা অত্যন্ত তীব্র মাত্রায় গেছে, তখন হচ্ছে সুযোগ ঘটাচ্ছে। লাদাখ নিয়ে চীনের একটু সমস্যা রয়েছে, যে ওখানে যদি একটু সীমানাটা বাড়িয়ে নেওয়া যায়। কার্গিল যুদ্ধের সময় ঠিক এই কাজটাই করছিল, এবং যে কারণে দেখো আজকে দফায় দফায় মিটিং হচ্ছে। এখন কেন হচ্ছে? পাকিস্তান তো উস্কে দিয়ে যাচ্ছে। পাকিস্তান চাইছে একবার যদি শুরু করে তাহলে পুরো জিনিসটাকে ঘাড়ে ফেলে দেবো। তাদের যুদ্ধে জিতলেও কোনো কিছু না, হারলে, কারণ তাদের মধ্যে দেশপ্রেমিক এলিমেন্টটা কোথায়? আজ পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতা আছে? বিলাওয়াল ভুট্টো, কি সব কথাবার্তা। আপনার কাছে যুদ্ধের কথায় যখন এলেন আর কি, তাই যুদ্ধের একটু ব্যালেন্স শিটটা যদি দেখতে চাই, এই মুহূর্তে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সুজিতদা বেশ ভালো। আবার এশিয়া ইনিশিয়েটিভ বলে তুরস্ক একটা নতুন লাইন তৈরি করেছে। শোনা যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানে এশিয়া ইনিশিয়েটিভের পক্ষ থেকে, মানে তুরস্কর পক্ষ থেকে একটি বিমান সেখানে নামে, এবং সেই বিমানের মধ্যে অস্ত্র ছিল। যদিও তুরস্ক বলছে না, বিমান নেমেছিল, জ্বালানি নিয়ে গেছিল। অন্যদিকে ভারতের পক্ষে রাশিয়া, ফ্রান্স এরা রয়েছে। আপনি যদি তুল্যমূল্য বিচারে বলেন, তাহলে কোন কোন দেশ কার কার দিকে এই মুহূর্তে হেলে রয়েছে? দেখো, চীন ছাড়া, চীনের স্বার্থ রয়েছে, কিন্তু চীন তো নিজে যুদ্ধে জড়ায় না। চীন কি করতে পারবে? এই সুযোগে দুজন লড়াইয়ে ব্যস্ত রয়েছে, চলে একটু 10 মিনিটের সীমানাটা বাড়িয়ে নি, এর বাইরে কোনো মানে ইয়ে নেই। আর চীন যেটা ইনভেস্ট করেছে ওই জায়গায় নজর দিয়ে থাকে যে ওখানে কতটা আর কি ক্ষয়ক্ষতিটা হচ্ছে। এছাড়া ব্যাপক কোনো চীনের এখানে কোনো স্বার্থ নেই। চীন সরাসরি তো কোনো যুদ্ধ বা যুদ্ধের পক্ষও নেবে না। তবে এটা বলেছে 6টা যে ঋতু আছে, সেই 6টা ঋতুর বন্ধু হচ্ছে পাকিস্তান। চীন এটা বলেছে, তার কারণ পাকিস্তান তাকে প্রায় দেশটাই তার হাতে তুলে দিতে চাইছে, মানে লিজ দিয়ে দেওয়া বলে না। তুমি দেখবে একটা দিন আসবে কান্ট্রি, একদম, তুমি দেখবে পাকিস্তানের অর্থনীতি দেখবে, পাকিস্তান ধরো এত লক্ষ কোটি ডলার ঋণ নিয়েছে, এই ঋণ শোধ করার জন্য নেক্সট ঋণটাকে রেডি করছে, হচ্ছে না, অর্থাৎ ঋণের অর্থনীতি। এদের এমনি অর্থনীতির জন্য মাথা কামানোর কিছু নেই। শেহবাজ শরীফের হাতে প্রচুর সময়, যখন তখন বলবে আমি অসুস্থ। মুনিরের হাতে সময়, মুনিরের তো কোনো ব্যাপার নয় তো, যা জিনিসপত্র বিদেশ থেকে ডোল হিসাবে পেয়েছে সেই জিনিসগুলোকে ট্রেন করা, আর বাদ বাকিতে লড়বে হচ্ছে ওদের এই রেঞ্জার্স, জনগণ। কোনো বাড়িতে রেঞ্জার্সের চাকরি করে আরেকজন হচ্ছে জয়সে মোহাম্মদের ওই ভাড়াঘাটে। হ্যাঁ, তো তার অর্থনীতি কি? এটা তো কোনো দেশপ্রেমিক সত্তা হতে পারে না। এটা কোনো দেশপ্রেমিক সত্তা হতে পারে না যেখানে জনগণ, দেখো ভারতবর্ষের যখন সেনাবাহিনী যুদ্ধে যাচ্ছে, দেশবাসী কিন্তু তাদের প্রতি সমর্থন জানাচ্ছে, বলছে যে এর একটা বিধা হচ্ছে, তাদের কাজ তাদেরকে করতে দেওয়া হোক। এবার ভারতের গণতন্ত্র ভারতকে আবার প্রভোগ করছে, এই তো হয়ে গেল ভারতকে যুদ্ধে যাবে। আবার একদিকে এটা প্রভোকেশন করছে, সেনাবাহিনীর যিনি মুখপাত্র রয়েছেন তিনি আবার অন্য কথা বলছেন। তিনি বলছেন যুদ্ধে যদি যায়, শুরুটা ভারত করবে, শেষটা কিন্তু আমরা ঠিক করব। এই ধরনের রেটরিক 71 সালে পর্যন্ত বলেছিল। ওটা বলেছিল 100 বর্ষের যুদ্ধ হবে, 14 দিন পর্যন্ত টিকতে পারেনি। এইরকমই এরা এত নির্লজ্জ বা এই ধরনের বক্তব্য রাখে না কেন? যে মানুষের ভেতরে দেশ প্রেম থাকবে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট থাকবে, তারা কখনো এই ধরনের হবে না। এবং তাদের সাথে লড়া কিন্তু খুব কঠিন, এটা কিন্তু ভেবে রেখো না। তার কারণ হচ্ছে, তুমি যদি জিহাদের মন্ত্র তৈরি করো, পাকিস্তানে প্রায় তোমার ধরে নাও 1,00,000 মতো এরকম মাদ্রাসা আছে। সে মাদ্রাসা থেকে না 1,00,000 মতো মাদ্রাসা থেকে তারা পাস আউট হয়। তাহলে তোমার অন্য কিছুর অসুবিধা হবে না, কিন্তু তুমি এমনি ফ্রিল্যান্স এরকম পেয়ে যাবে যোদ্ধা,
তারপর হচ্ছে পকেটে কিছু টাকা গুঁজে দেবে, সে যুদ্ধ করতে ট্রেনিং নিয়ে নেমে যাবে, তাতে তার মূল্যে তার তো কোনো দায় নিতে হবে না, পাকিস্তান সরকারকে পেনশনও দিতে হবে না। এই যে একটা স্ট্রাকচার তৈরি করেছে সেই দেশের স্ট্রাকচারের সাথে, যেখানে তুমি এখানে 3টে বাহিনী প্রধান দেখো দিনে কতবার করে দফায় দফায় মিটিং হচ্ছে। পাকিস্তানের যিনি সেনা প্রধান কোথায়, তিনি কোথায় রয়েছেন? কেউ বলতে পারছে যে এই যে আমি রয়েছি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই হচ্ছে আমার হচ্ছে এবার স্টার্ট হবে? একজন মুখপাত্রকে দিয়ে বলাচ্ছে, আর সে বসে বসে একবার টার্কিকে বলছে একটু দিন না, কি টার্কির একটু বিষয়ে কিছু দিন না। তুরস্কের ব্যাপারটা একটু আসুন। তুরস্ক কি সত্যি অস্ত্র দিয়ে দিল পাকিস্তান? না, এটা দেখো, তুরস্কের যেটা প্রধান যে সংবাদ মাধ্যমগুলো, সরকারি সংবাদ মাধ্যম, তারা অস্বীকার করেছে তুরস্ক আমার সাথে রয়েছে। কেউ তো নেই, তোমাকে তো দেখাতে হবে আমি যে এই যে কাশ্মীর এটা করছি। এতদিন যে ন্যারেটিভটা রাষ্ট্রপুঞ্জে শুনেছে, তুরস্ক জিজ্ঞেস করলো তাহলে ইসলামিক দেশগুলো যে কি হচ্ছে, তখন সে বলল যে আমাদের এই হচ্ছে ভারত রাষ্ট্রের জন্য ওখানে ইসলাম খাতরে মে হয়, ভুল ভাল যত রকম ভাবে রয়েছে সেগুলো বলতে থাকে। এবার যখন দেখছে যে পরিস্থিতি অন্য, এই তো পর্যটককেই মেরে দিয়েছে, তখন তো একটা এবং ভারত যে স্টান্সটা নিয়েছে, রাশিয়া, আমেরিকা, তারা ফ্রান্স প্রত্যেকে বলছে, তখন টার্কি বলবে যে বিপদের মধ্যে যাওয়ার দরকার নেই, এরদোগানেরও পরিস্থিতি ভালো না। এরদোগানের পরিস্থিতি রাজনৈতিকভাবে ভালো না, কেন এরদোগান একটু বেশি লাফাচ্ছিল, তার লাফানি উদ্দেশ্য ছিল হচ্ছে ইসলামিক দুনিয়া তিনি হবেন খলিফা, কিন্তু সেটা তো এখন তো অনেকটা আটকে গেছে। সেই জন্য টার্কি কোনো জানে, তাহলে পাকিস্তান কাকে দেখবে? চায়না কি কারোর সাথে অন্য দেশের হয়ে ওই যে ভারতের সাথে সে যুদ্ধে যাবে? ওই যেটা বললাম, চায়নার উদ্দেশ্য থাকবে সে একদম নজর দিয়ে রয়েছে, একদম চিলের মতো উপরে উঠছে আর নিচে নজর দিয়ে রেখে দিয়েছে কোন জায়গাটা, ওখানে ব্যস্ত। ঠিক কার্গিলের মতো হয়তো একটুখানি তিব্বতের দিকে গিয়ে একটু ঝামেলা করবে, বা অরুণাচলের দিকে গিয়ে একটু গিয়ে ঝামেলা করতে গিয়ে শুরু করবে, যদি একটু সীমানাটা বাড়িয়ে নেওয়া যায়। কেন দেখো, এটা তো একটা কঠিন লড়াই হতে চলেছে, ব্যাপারে নিঃসন্দেহে। কেননা যদি এইটা সর্বাত্মক যুদ্ধের দিকে যায়, তবে আমি যেটুকুনি বুঝতে পারছি সর্বাত্মক যুদ্ধ এটা হবে না। যেটা হতে চলেছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলটা তো পাকিস্তান অস্বীকার করেছে, ফলে জম্মু কাশ্মীর যেটাকে অধিকার করে রয়েছে পাকিস্তান, যেটা ভারতের একটি অংশ, সেই অংশটি যদি ভারতের কবজায় ভারত নিয়ে নেয়, তাহলে অন্তত জঙ্গিবাদের উপর একটা বড় রকমের নিয়ন্ত্রণ রাখা যাবে। এবং তার সাথে পর্যটনকে সেখানে ইতিমধ্যে যেহেতু সার্কুলার জারি করেছে, যেখানে সেখানে পর্যটন করা যাবে না, কেন পর্যটকদের মধ্যে অনেক পর্যটক তো অভিযোগ করেছে ঘটনার পর। একজন মহিলা বলেছে না যে তাকে কিভাবে দেখো, এইগুলোই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা করে, কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে কিন্তু কানের মধ্যে এসব ফুসমন্তর দিতে থাকবে, নানা রকম ভাবে তোমাকে ব্রেনকে হচ্ছে তারা ওয়াশ করার চেষ্টা করবে, এবং র্যাডিক্যালিজমের দিকে সেই যাতে অনুরক্ত হয় যে কাশ্মীর সত্যিই হচ্ছে বিপন্ন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমস্তটাই ক্ষুণ্ণ। এরকমই একজন OGW মানে কর্মী, তিনি ওই খচ্চর চালাচ্ছিলেন, এক মহিলাকে বলেছেন যে আপনি কোরআন পড়েছেন? তিনি বলেছেন আমি কি করে কোরআন পড়বো, ওটা তো উর্দুতে লেখা। বলে না, হিন্দিতেও কোরআন আছে, মাস্ট পড়ুন কোরআন, আরবিতে। হ্যাঁ। এবং তারপর কারোর সঙ্গে তিনি ফোনে কথাবার্তা বলছেন এবং বলছেন যে ড্রপ হয়ে যাবে, ওই লোকেশনে ড্রপ হয়ে যাবে। এটার পরে ওই মহিলা ওনার হাজবেন্ডকে বলেন যে আমি খুব একটা ভালো বুঝছি না, এবং ওই খচ্চর থেকে তারা নেমে পড়েন আর সওয়ার হননি। ফলে হয়তো না হলে তাদের কপালে সেদিন দুর্ভাগ্য ছিল। এটা তুমি 90-এর দশকে ঘুরে আসছে কাশ্মীরে, এরকম তুমি দেখবে, এরকম রয়েছে। তারা যে বক্তব্যগুলো, আমি আগেও বললাম যে এটা যারা বক্তব্যগুলো রাখে তার মধ্যে, হ্যাঁ, সরাসরি হাফিজ সঈদের মতো তো ওরকম বক্তব্য রাখে না, বা ওই বাংলাদেশের মামুনুল হকের মতো ওরকমভাবে নিশ্চয়ই পর্যটকের সাথে গিয়ে বলবে না। তারা হচ্ছে উপরে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা একদিকে রোজগারটা করতে থাকে, আরেকদিকে হচ্ছে ওই কাজটা তারা করতে থাকে, যে কাজটাকে হচ্ছে জঙ্গিরা বা সরাসরি যারা লোডেড অস্ত্র হাতে, তারা তো কোনো একটা জায়গায় শেল্টারে থাকে। এই শেল্টারটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। তুমি চাইলে ওখানে 5 লক্ষ যদি ভারতীয় সেনাবাহিনী থাকে, এই যারা এরকম উস্কে দিচ্ছে না কই ওখানে ছিল, বিএসএফ কি করেছে না করেছে সেটা পরের ব্যাপার, বা সীমান্ত রক্ষা করা 5 লক্ষ কি 50 লক্ষ দাঁড় করালেও অনেক সময় অসুবিধা হবে। পাহাড়ের রেঞ্জগুলো যেন ওরকম বলা যায়। আর যারা এগুলো বলছে তারা সত্যিকারের হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। তারা ভারত রাষ্ট্রে তারা নিঃসন্দেহে যে একটা হিন্দুত্ব বা হিন্দুত্ববাদ বা হিন্দু সবটা গুলি, এখন একটা নতুন আবার আসছে, হিন্দুত্ববাদকে অ্যাটাক করো,
বা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, জনগণের বিরুদ্ধে নয়। তো পর্যটকরা কি সেনাবাহিনীর লোক ছিল নাকি? তা তো ভারতীয় জনগণের অংশ। তুমি যে কোনো পর্যটকদের বিভিন্ন সময় দেখো, আমি এমনি বলছি না, তো অভিজ্ঞতাগুলো তো জানি। হ্যাঁ, এবং হচ্ছে সফট টার্গেট হচ্ছে একটু মধ্যবয়স্ক, ধরো কোনো পর্যটক গেছে, বয়স হয়েছে, তাকে এরকম মানে মানে তাদের তো বোঝানো কঠিন। অল্প বয়সী বা ইয়ে যে তাদের তো সরাসরি দেখলে তো কি হাল করলো। এবং মহিলাদেরকে এই জিনিসটা কিন্তু করছে, মানে যেটা ওটা প্রবলভাবে ধাক্কা খেয়েছে। যারা যারা যে সব মহিলারা ওভার্টলি এটাকে এক্সপোজ করে দিয়েছে, তারা একটা বড় কাজ করে দিয়েছেন। কেন এগুলো নিয়ে আসে, এবং অনেকের ক্ষেত্রেই সুচারু শুনবে কি সুন্দর জায়গা, মানুষগুলো কি সরল, কি সরল। আরে তোমার কাশ্মীর কেন, উত্তরাখণ্ডে যাও, ওখানকার মানুষও সরল। তুমি হিমাচলে যাও, ওখানকার মানুষও সরল। তুমি ত্রিপুরাতে যাও, ওখানকার মানুষও সরল। ওমপি, ডালাক, মানে ত্রিপুরার এগুলো হাই স্পিড, উল্টো দিকে চট্টগ্রাম। আরে বাবা, এগুলো হচ্ছে, তাদের সাথে তো সমতলের ইয়ে নেই। তো সমতলের লোক কি জটিল নাকি? আসলে জটিলতার মধ্যে থাকতে গিয়ে তারা হয়ে যায়। এবং এই সুযোগটাকে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা কাজে নিয়েছে। পরিস্থিতি সেখানে জটিল রয়েছে। দেখো, ভারতীয় সেনাবাহিনীকে একদম শ্রীনগর থেকে দেখো, শ্রীনগরের ব্যস্ততা আমরা সবাই জানি। সেখানে আর্মি ক্যান্টনমেন্টগুলো বা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে তাদের এগোতে হচ্ছে, ফরওয়ার্ড মার্চ। এবং পাকিস্তানও বুঝতে পারছে এটাতে পাকিস্তানের ভীষণ নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে। নার্ভাসনেস কেন? কখন আসবে, ভোগে একেবারে নিমজ্জিত। রাত্রিবেলা যদি অ্যাটাক হয়, অফিসার তখন বুঝি তো রাত্রিবেলা কি হয়, অফিসার পাক অফিসাররা তখন নানাভাবে আর কি ব্যস্ত রয়েছে। সেই সময় বলে এই টেনশনটাকে যত তাড়াতাড়ি কমানো যায়। কখনো আমেরিকার বিদেশ সচিবকে সেই জন্য ফোন, কখনো টার্কিকেই বলছে আরে যদি কিছু না দিতে পারেন তাহলে কমসে কম যুদ্ধটা, কখনো অ্যান্টনিও গুতারেসকে ফোন। এইভাবে পাকিস্তান হচ্ছে, এবং গোটা বিশ্ব চাইছে খাটুক একটু, পাকিস্তানের আর্মির লোকগুলো খাটুক একটু, বিভিন্ন দেশগুলোর সাথে সারাক্ষণ এই সমস্ত ঘৃণার বিদ্বেষ তৈরি করা। এবং যা কিছু এই ঘটনার পেছনে একটা বড় আর্কিটেক্ট হয়ে থাকছে হচ্ছে এই আসিফ মুনির। ও বুঝতে পারছে দ্বিজাতি তত্ত্বের এই বীজটাকে আধুনিক সময় গোটা পৃথিবীর অর্থনীতি যখন হচ্ছে এমন একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাকে সে তৈরি করে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুজিত দা। ওজিডব্লিউরা অ্যাকশনে ছিলেন জঙ্গিদের সঙ্গে, এবার নিশ্চয়ই রিয়াকশনের জন্য অপেক্ষা করতে হবে। 3 জন গ্রেপ্তার হয়েছে, তার মানে এই নয় এনআইএ থেমে রয়েছে। 2000 মানুষের লিস্ট, স্থানীয় কাশ্মীরি মানুষের লিস্ট এনআইএর হাতে রয়েছে। যখন তখন তাদেরকে ইন্টারোগেশন করতে পারেন, আর প্রয়োজনে গ্রেপ্তারও হতে পারে। ফলে অ্যাকশন যখন হয়েছে তার রিয়াকশন হবে, কিন্তু অবশ্যই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমনে কি দ্রুত পদক্ষেপ করলো তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আজকের পর্ব এখানে শেষ করছি, কিন্তু পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার আমরা কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে দেবো, আবার এরকম ওজিডব্লিউর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনবো। আপনাদেরকে জানাবো যে সন্ত্রাস কতটা ক্ষতি করে, একটা দেশকে পিছিয়ে দেয়, একটা শহরকে পিছিয়ে দেয়, একটা পর্যটন ক্ষেত্রকে নিমিষে শেষ করে দেয়। আপাতত এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ।